মাথায় দারুণ একটা বিজনেস আইডিয়া এসেছে, কিন্তু পকেটে টাকা নেই। চিন্তা নেই, আজকের এই আলোচনা ঠিক এই নিয়েই। আমরা দেখব কি করে একটা সাধারণ আইডিয়াকে এমন একটা প্রকল্পে বদলে ফেলা যায় যেখানে বিনিয়োগকারীরা টাকা ঢালতে চাইবে। চলুন তাহলে শুরু করা যাক। এই অবস্থাটা কিন্তু খুব চেনা, তাই না? মানে আইডিয়া তো দুর্দান্ত, কিন্তু সেটাকে সত্যি করার জন্য যে টাকার দরকার সেটাই নেই। আর এই আইডিয়া আর বাস্তবতার মাঝখানের ফাঁকটা সত্যি খুব হতাশ করে। আর এখানেই কিন্তু আসল খেলাটা। দেখুন, ব্যাংক তো আর শুধু আইডিয়ার ওপর টাকা দেয় না, তাদের চাই একটা জমাট প্ল্যান, একটা শক্তপোক্ত পরিকল্পনা। আর এই বিশেষ ধরনের পরিকল্পনার একটা নামও আছে। টাকা পয়সার এই সমস্যার সমাধান হলো একটা ব্যাংকেবল প্রজেক্ট তৈরি করা। হ্যাঁ, এটাই সেই চাবিকাঠি যা ব্যবসার জন্য ফান্ডের দরজাটা খুলে দেবে। তো এই ব্যাংকেবল প্রজেক্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটা ডিটেইলড রিপোর্ট। এই রিপোর্টটা ব্যাংকে গিয়ে বলবে, দেখুন, এই ব্যবসায় টাকা ঢালাটা একদম সেফ আর লাভজনকও বটে। মানে এটাই আপনার ব্যবসার একটা বিশ্বাস তৈরি করে দেয়। একটা ব্যাংক মূলত 4টে জিনিস খোঁজে। প্রথমত, ব্যবসার আইডিয়াটা পরিষ্কার কিনা। দ্বিতীয়ত, টাকা পয়সার হিসেবটা কতটা পাকা। তৃতীয়ত, ব্যবসাটা আদৌ লাভজনক হবে কিনা। আর সবথেকে জরুরি হলো লোনটা শোধ করার ক্ষমতা আছে কিনা। এই 4টে পিলারের উপরেই কিন্তু পুরো প্রজেক্টটা দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, চলুন এবার রিপোর্টের একদম প্রথম পার্টে ঢোকা যাক। এই অংশে আমরা মূলত ব্যবসার গল্পটা বলবো, মানে এর ভেতরের কথাগুলো, কোয়ালিটেটিভ দিকগুলো তুলে ধরব। প্রথমেই আসে এক্সিকিউটিভ সামারি। এটাকে বলতে পারেন ব্যবসার এক পাতার একটা বিজ্ঞাপন। ব্যাংক ম্যানেজার কিন্তু সবার আগে এটাই পড়েন। তাই এখানে একদম পরিষ্কার করে লিখতে হবে ব্যবসার নাম কি, কি জিনিস বা সার্ভিস দেওয়া হবে, আর ঠিক কত টাকা লোন দরকার। এরপর আসবে ব্যবসার পরিচয়, মানে ব্যবসাটা কোথায় হবে, সেটার লিগ্যাল স্ট্রাকচারটা কেমন, মানে এটা কি একার মালিকানায় নাকি পার্টনারশিপে। এই ছোট ছোট ব্যাপারগুলো ব্যাংকের কাছে কিন্তু খুবই জরুরি, কারণ এগুলোর ওপরই নির্ভর করে বিজনেসের রিস্ক কতটা। এবার আসি মার্কেট অ্যানালাইসিসে। দেখুন, ব্যাংকে তো এটা বোঝাতে হবে যে আপনার প্রোডাক্টের জন্য বাজারে ডিমান্ড আছে। আর একটা কথা মাথায় রাখবেন, যদি লোকাল মার্কেটে বা স্থানীয় বাজারে চাহিদাটা প্রমাণ করে দিতে পারেন, তাহলে কিন্তু লোন পাওয়ার ব্যাপারটা অনেক সোজা হয়ে যায়। তো গল্পের পার্ট তো গেল, এবার আসা যাক রিপোর্টের সবথেকে কঠিন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, ফিনান্সিয়াল ডিটেলস, মানে সংখ্যা আর হিসেব নিকেশ। সোজা কথায় এবার ব্যাংকের সাথে ব্যাংকের ভাষায় কথা বলতে হবে। প্রজেক্টের মোট খরচকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা হলো ফিক্সড কস্ট বা স্থায়ী খরচ, মানে যে খরচগুলো একবারই করতে হয়, যেমন মেশিনপত্র বা ফার্নিচার কেনা। আর দ্বিতীয়টা হলো ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন, মানে ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রোজকার যা খরচ, যেমন কাঁচামাল কেনা, কর্মীদের মাইনে দেওয়া, এইসব। এরপর দেখাতে হবে এই পুরো টাকাটা আসবে কোত্থেকে। একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাংক কিন্তু দেখতে চায় যে আপনি নিজের পকেট থেকেও কিছু টাকা ঢালছেন। এতে বোঝা যায় যে ব্যবসাটা নিয়ে আপনি কতটা সিরিয়াস। তাই নিজের কন্ট্রিবিউশন কত আর ব্যাংক লোন কত, এই হিসাবটা একদম পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা, এই হিসেবটা একটু গুলিয়ে যাচ্ছে। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একটা টেইলারিং ইউনিট খোলা হবে, আর সেটার জন্য মোট ইনভেস্টমেন্ট লাগবে 2 লক্ষ টাকা। এই 2 লাখ টাকার মধ্যে ধরা যাক যিনি ব্যবসাটা শুরু করছেন তিনি নিজের থেকে দিচ্ছেন 50,000 টাকা, আর বাকি 1.5 লাখ টাকা দরকার ব্যাংক লোন হিসেবে। কিন্তু এত টাকা লাগিয়ে লাভটা কি হবে? হিসেব বলছে এই প্রজেক্ট থেকে প্রতি মাসে মোটামুটি 20,000 টাকা নেট প্রফিট আসতে পারে। আর ব্যাংকের আস্থার জন্য এই লাভের অঙ্কটাই কিন্তু আসল। আরেকটা খুব জরুরি জিনিস হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা কি? এটা হলো ব্যবসার টাকার আসা যাওয়ার হিসেব, মানে মাস গেলে হাতে কত টাকা থাকছে। এই হিসেবটা দেখেই ব্যাংক বুঝতে পারে যে লোনের কিস্তি দেওয়ার মতো নগদ টাকা হাতে থাকবে কিনা। এরপর আসে ব্রেক ইভেন পয়েন্ট। এটা হলো সেই ম্যাজিক পয়েন্ট যখন ব্যবসায় আর কোনো লস হচ্ছে না, কিন্তু লাভও শুরু হয়নি, মানে নো প্রফিট নো লস সিচুয়েশন। ব্যাংক এটা জানতে চায়, কারণ এই পয়েন্টটা পার হলেই তো আসল লাভ আসা শুরু হবে। তো রিপোর্ট তো প্রায় তৈরি, এবার ফাইনাল টাচআপের পালা। চলুন কিছু টিপস দেখে নিই যেগুলো লোন অ্যাপ্রুভালের চান্স অনেকটাই বাড়িয়ে দেবে। প্রথমেই বলি, সব দরকারি কাগজপত্র কিন্তু রিপোর্টের সাথে জুড়ে দিতে ভুলবেন না, যেমন আধার বা প্যান কার্ড, অ্যাড্রেস প্রুফ, ব্যাংকের স্টেটমেন্ট, মেশিনপত্রের কোটেশন, এসব সবকিছু রেডি থাকলে কাজটা অনেক ফাস্ট হয়। আর ভালো একটা রিপোর্টের জন্য কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। ডেটাগুলো যেন আকাশ থেকে পড়া না হয়, মানে রিয়েলিস্টিক হতে হবে। লোকাল মার্কেটের চাহিদার ওপর জোর দিতে হবে।
আর ফাইনাল রিপোর্টটা দেখতে যেন একদম ঝকঝকে প্রফেশনাল হয়। রিপোর্টটা কিভাবে সাজাবেন তার একটা স্যাম্পল স্ট্রাকচার এখানে দেওয়া হলো। প্রথমে কভার পেজ, তারপর এক্সিকিউটিভ সামারি, এরপর ধাপে ধাপে বাকিগুলো। এভাবে সাজালে ব্যাংক অফিসারের বুঝতে খুব সুবিধা হয়। আর ভারতের দর্শকদের জন্য একটা প্রো টিপ, যদি সম্ভব হয় প্রজেক্টটাকে পিএমইজিপি বা মুদ্রা লোনের মতো কোনো সরকারি স্কিমের আওতায় ফেলার চেষ্টা করুন, কারণ ব্যাংকসগুলো এই ধরনের স্কিমের অ্যাপ্লিকেশনগুলোকে একটু বেশি গুরুত্ব দেয় আর তাতে লোন পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তো এত কিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো? ব্যাংক আসলে সবার আগে কি দেখে? এই চার্টটা দেখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। তাদের ফার্স্ট প্রায়োরিটি হলো ক্যাশ ফ্লো, মানে ব্যবসায় টাকা আসছে কিনা আর লোন শোধ করার ক্ষমতা আছে কিনা। প্রফিট তো অবশ্যই দরকার, কিন্তু তারও আগে ব্যাংক নিজের টাকার সেফটি নিয়ে ভাবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, আপনার দারুণ আইডিয়াটাকে একটা সলিড, বিশ্বাসযোগ্য প্রজেক্টে বদলে ফেলার জন্য কি আপনারা তৈরি? মনে রাখবেন, একটা ভালো প্ল্যান আর একটা গোছানো রিপোর্টে কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যেকার দূরত্বটা কমিয়ে আনতে পারে।